যতই এগিয়ে আসছে বিধানসভা ভোট, ততই পারদ চড়ছে, ততই আস্তে আস্তে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানেই যেদিকে যেভাবেই তাকানো হোক না কেন, ভোটের উত্তাপ সর্বত্রই ছড়িয়ে পড়ছে। তার একটি কারণ, বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই যদি সব কিছু ঠিকঠাক থাকে, বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো সেই মতোই সমস্ত কিছু চলছে এখন কার্যকলাপ। রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলেরা একে অপরের সঙ্গে কথা পরামর্শ করছে, বিধানসভায় কোনো জোট হয় কি না, বা স্থানীয় স্তরে জোট, বা রাজ্য স্তরের জোট, বা কেন্দ্রীয় স্তরে জোট, এই সমস্ত কিছুই নির্ভর করছে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে ঠিক কতখানি নিজেদের চাওয়া পাওয়া বা নিজেদের উদ্দেশ্যগুলোকে সঙ্গবদ্ধ করা। তো এই সমস্ত প্রক্রিয়া তো চলছেই। শাসক শাসকের মতো চলছে, বিরোধী বিরোধীদের মতো চলছে। কখনো সংগঠন, কখনো জেলা স্তর, কখনো লোকাল কমিটি, কখনো বা পাড়া স্তর বা পঞ্চায়েত স্তর বা বুথ স্তর, বা কখনো মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ড। তো এই সমস্ত কিছুই চলছে এবং চলে যাচ্ছে। কীভাবে, কীরকম করে ভোটের আগে বা পরে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কোন দলের কতটা প্রিপারেশান, কোন দল আসন কতটা কি পাবে, আগের বছরের বা আগের বছর বলতে 2021-এর বিধানসভা ভোটে যেই আসনে জয়লাভ করেছিল সমস্ত দলেরই, শাসক হোক বিরোধী, সমস্ত দলের প্রাথমিক টার্গেট হলো সেই আসনগুলোকে রক্ষা করে নতুন আসনের দিকে ঝাঁপানো। এই সমস্ত কিছুই এখন চলছে, এই সমস্ত কিছুই এখন চলবে। এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের কার্যকলাপ, অ্যাক্টিভিটি এবং প্রচার, পাল্টা প্রচার, মিটিং মিছিল, বিভিন্ন স্থানীয় স্তরের নেতা, রাজ্য স্তরের নেতা এবং জাতীয় স্তরের নেতাদের সঙ্গে বসে আলাপ আলোচনা, রণনীতি তৈরি, প্রচারের অভিমুখ, প্রচারের বিষয়, প্রচারের সময় কি কি করা যেতে পারে এবং প্রচারের জন্য এফেক্টিভ সমস্ত কিছু। তো বিরোধীরা বিরোধীদের মতো, সরকারি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মতো করে এই প্রস্তুতি তৈরি করছে। সম্প্রতি রাজ্য বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্য সমস্ত যে রাজ্য সরকারের প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী হোক, সে কন্যাশ্রী হোক, সে সবুজ সাথী হোক, অথবা লক্ষ্মীর ভাণ্ডার হোক, বেকার ভাতা হোক, বিধবা ভাতা হোক, যাভাবেই হোক, তার সঙ্গে জুড়ে দিয়েছে আরও একটি যুগান্তকারী প্রকল্প। সেটি হলো যুবসাথী, বাংলার যুবসাথী। এই যুবসাথী প্রকল্পে প্রথম দিন অর্থাৎ রবিবার যে ক্যাম্প হয়েছিল, সে প্রথম দিনেই 5 লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়েছে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে তৃণমূল সংখ্যালঘু ভোট এবং লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে মহিলা ভোটকে সংরক্ষিত করেছে। এবার যুবসাথী প্রকল্পের মাধ্যমে পুরুষ ভোটকেও একত্রিত করতে চাইছে। তাই এই যুবসাথী প্রকল্পের বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু এটাই হলো যে শিক্ষিত, কম করে মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন কোনো যুবক বা যুবতী এই প্রকল্পের আওতায় আসতে পারেন, এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, একটি বিষয় মাথায় রাখতে হবে, এই প্রকল্পে আবেদন করতে গেলে সেই যুবক যুবতী কোনো চাকরি বাকরি করলে তো হবেই না, একই সঙ্গে রাজ্য সরকারের অন্য কোনো যদি সুযোগ সুবিধে পেয়ে থাকেন প্রকল্পের, তা নিলেও হবে না। যেমন মহিলাদের মধ্যে যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে থাকেন, তিনি এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। তেমন অন্য কিছু প্রকল্পের সঙ্গে যারা অন্যরা যুক্ত আছেন, তারাও সরকারি সুবিধে যদি আগে পেয়ে থাকেন, এবার আর সেই সুযোগ পাবেন না। তো সব মিলিয়ে বলা যেতে পারে বিধানসভা ভোটের আগে এবার সবথেকে বড় বিষয় হলো যে আরও নানান দিক তৈরি হচ্ছে, আরও নানান দিকের সঙ্গে নানান সংঘবদ্ধ বিষয় আসছে। তো ভোট তো পাখির চোখ, এই ভোটকে কেন্দ্র করেই বিশেষত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভাবছে যে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে ক্ষমতায় আসবে। এক প্রকার
নানা রকম সমীক্ষা বা গ্রাউন্ড রিপোর্ট এই কথাই বলছে যে কোনো রকমভাবেই অন্য কোনো দল আপাতত অন্তত 2026-এর নিচে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসবে না, অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু শেষ কথা তো জনগণই বলবেন, শেষ কথা ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিনই জানতে পারা যাবে। কিন্তু এখন থেকে স্ট্র্যাটেজি, মাস্টার স্ট্রোক এবং বিভিন্ন রকমের বিষয়ের ওপর নির্ভর করেই রাজনৈতিক যে বৈতরণী আছে সেই বৈতরণী পার হতে হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। তার স্ট্র্যাটেজির অন্যতম কারণ তৃণমূলের দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সঙ্গে বেশ কিছু অরাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতী, সে শিল্প বিনোদন হতে পারে, শিল্পকলা হতে পারে, খেলাধুলোর ময়দান হতে পারে, চিকিৎসা বিজ্ঞান হতে পারে, অন্য যে কোনো ক্ষেত্র থেকে বিভিন্ন সমাজের বিভিন্ন কৃতি মানুষদের ভোটে দাঁড় করেছে। সে আগেও দেখেছি, এখনও আছে। তো সেই সমস্ত কিছু চলছে। তো দেখতে পাওয়া যাচ্ছে এবারে অন্তত 2026-এর বিধানসভা ভোটে ফের সেলিব্রিটির বুম দেখতে পাওয়া যাবে তৃণমূল কংগ্রেসের ব্যানারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একেবারেই পরিষ্কার করে দিতে চায় যে এবারও ভোটের সমস্ত কিছুর ওপর নির্ভর করবে বেশ কয়েকটি সেলিব্রিটি মুখ। আপাতত বহু সেলিব্রিটি তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক সময় থেকেছে, সেখান থেকে তারা নির্বাচিত হয়েছেন। এবার 5টি নতুন সেলিব্রিটি তৃণমূলের হয়ে ভোট যুদ্ধে ঝাঁপাতে পারে, অন্তত সম্ভাবনা এমনই দাঁড়াচ্ছে। সেই 5টি মুখ কে কে? প্রথমত এক সিনিয়র অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, কিংবদন্তি অভিনেতা, যাকে বাংলার সমস্ত মানুষ ভালোবাসেন, যার নামে কোনো খারাপ রেকর্ড নেই এবং যার নামে কোনো রকমের মানুষের মধ্যে দ্বিমত নেই যে কি হবে না হবে, কি হতে পারে না হতে পারে। ইনাকে যদি নেওয়া যায় তো সেক্ষেত্রে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ব্যানারে এবার ভোট যুদ্ধ লড়তে পারেন অভিনেতা এবং প্রাক্তন কলকাতার শেরিফ রঞ্জিত মল্লিক। এই মতনভাবেই তৃণমূল রঞ্জিত মল্লিককে সম্ভবত প্রস্তাব দিয়েছে এবং এখনও পর্যালোচনা চলছে। হয়তো তেমন কিছু হলে রঞ্জিত মল্লিক দাঁড়াতে পারেন তৃণমূলের হয়ে কোনো একটা আসনে। এবার আসে যায় দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় হলো অত্যন্ত জনপ্রিয় এক সিঙ্গার, জনপ্রিয় এক গায়িকা, যিনি ইতিমধ্যে বেশ নাম করেছেন এবং তার কয়েকটি গান অত্যন্তভাবে মন ছুঁয়েছে সবার। তার ব্যক্তিগত জীবন নিয়েও বিশেষ কোনো চর্চা নেই, কুৎসা নেই, বা তাকে নিয়ে নানা ধরনের যে গসিপ হয় সেই গসিপও নেই। তিনি আর কেউ নন, তিনি অত্যন্ত বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। সম্প্রতি সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে দেখা গিয়েছে এবং রাজ্য সরকার সম্পর্কিত অনেক বিষয়ে অনেক ইতিবাচক কথা বলেছেন। মনে করা হচ্ছে সেই ইমন চক্রবর্তীকে এবারে প্রার্থী করা যেতে পারে বা প্রার্থী করা হতে পারে তৃণমূলের পক্ষ থেকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এবারের ভোটে যদি ইমন চক্রবর্তীকে তৃণমূল হয়ে দাঁড়াতে দেখা যায় তাহলে অবাক হওয়া যাবে না। এরপরে নাম্বার 3 হলো রঞ্জিত মল্লিকের সুকন্যা অর্থাৎ কোয়েল মল্লিক। কোয়েল মল্লিককেও সম্ভবত যা খবর প্রস্তাব দেওয়া হয়েছে, কোয়েল মল্লিক রাজনীতির ময়দানে নামবেন কি নামবেন না, বা বিধানসভা ভোটে প্রার্থী হবেন কি হবেন না, এই বিষয়টি এখনও পর্যন্ত পেন্ডিং আছে। কিন্তু মনে করা হচ্ছে যে বেশ ইতিবাচক দিকেই কথাবার্তা হয়েছে। ফলত রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক হয়তো এবার ভোটে দাঁড়াতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের হয়ে কোনো একটি আসনে দাঁড়াতে পারেন বলেই মনে করা হচ্ছে। তো বিস্তারিত বিষয়, বিস্তারিত ঘটনা এবং এই খবরের নিশ্চয়তা কতটা নিশ্চিত করতে পারে এই সমস্ত কিছুই নির্ভর করবে আগামী কয়েক দিনের মধ্যেই, যখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে। তো সব কিছু মিলিয়েই রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকেরও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা থেকেই যায়। নাম্বার 4 পার্নো মিত্র। গতবার বিজেপিতে জয়েন করেছিলেন তিনি এবং বিজেপির হয়ে বরানগর আসন থেকে তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়ের বিরুদ্ধে লড়েছিলেন এবং হেরেছিলেন, পরাজিত হয়েছিলেন। সেই তাপস রায় এখন বিজেপি।
তো পার্নো মিত্র কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেছিলেন। যোগদান করার পরে যেটা মনে করা হচ্ছে, পার্নো মিত্রকে কোনো একটি আসনে দাঁড় করানো হবে এবং সেই আসনটি কি সেটি এখনও জানা যায়নি, বিস্তারিত জানতে পারা যাবে। এরপর আসা যাক বেহালা কোনো একটা সিট, সম্ভবত বেহালা পশ্চিম থেকে দাঁড় করানো হতে পারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় গতবার ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন বিজেপির টিকিটে। এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় আশা করা যাচ্ছে তৃণমূলের প্রার্থী হয়ে কোনো একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সব মিলিয়ে আগামী দিন কী হতে চলেছে, আগামী দিনের সমস্ত কিছুই ভবিষ্যৎ বলবে। আপাতত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে দিন। বেল আইকনটি ক্লিক করে দিন, যদি নতুন ভিডিও নিয়ে আমরা আসবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ততক্ষণে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম।